নমস্কার, দেশ ও সুভাষ চ্যানেলে প্রত্যেককে আবার একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব চৌরি চৌরার ঘটনা। পূর্ববর্তী ভিডিওতে যদিও সংক্ষেপে বিষয়টি আমরা ছুঁয়ে গেছি, তবু আমার মনে হয় ভারতের স্বাধীনতার ইতিহাসে এই ঘটনাটির গুরুত্ব অপরিসীম, তাই একটু বিশদে আলোচনা আমরা করবার চেষ্টা করব। এই আলোচনা করতে গিয়ে যে বিশেষ বইটির সাহায্য আমি নেব তা হলো মন্ডল বুক হাউস থেকে প্রকাশিত সমকালীন ভারতে সুভাষচন্দ্র, শঙ্করী প্রসাদ বসুর লেখা। আমি জানি না বইটা এখনো প্রিন্ট হয় কিনা, আউট অফ প্রিন্ট কিনা, তবে আমার সামনে লাইব্রেরি থেকে আমি বইটা কালেক্ট করে দেখেছি। অসাধারণ একটি বই, আপনারা যদি পান পড়ে দেখতে পারেন। আইসিএসে পদত্যাগের পর দেশবন্ধুর নেতৃত্বে অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন সুভাষচন্দ্র এবং আগেই আলোচনা করেছি তারা একত্রে কারাবরণ করলেন। ঠাঁই হলো আলিপুর প্রেসিডেন্সি জেলে। জেলের নানান ঘটনা আমি পূর্ববর্তী বেশ কয়েকটি এপিসোডে আলোচনা করেছি, প্রয়োজনে সেই এপিসোডগুলি আপনারা দেখতে পারেন। আজকে আলোচনার বিষয় চৌরি চৌরা ঘটনা, এবং এই ঘটনায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটি একটি হিমালয় প্রমাণ ভ্রান্তি ছিল, সুভাষচন্দ্রের বিবরণে তা খুব পরিষ্কার হয়ে উঠে এসেছে। সুভাষচন্দ্র তার ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থে স্মরণ করিয়ে দিয়েছেন যে অসহযোগ আন্দোলনের ব্যাপকতা কেবলমাত্র গান্ধীর জন্যই সম্ভব হয়নি। এই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ যে সমস্ত ব্যক্তিত্ব অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন, লালা লাজপত রায়, মতিলাল নেহেরু প্রমুখ। প্রিন্স অফ ওয়েলসের ভারতে পদার্পণ উপলক্ষে 1921 সালের 17 নভেম্বর সারা ভারত ধর্মঘটের সাথে কলকাতার যে সর্বাত্মক ধর্মঘট হয়েছিল সে কথা আমরা আগের এপিসোডে আলোচনা করেছি। ইতিমধ্যেই আয়ারল্যান্ডের যে সিন ফিন আন্দোলন তা বহুলাংশে সফল হয়েছে। মোস্তাফা কামাল পাশার নেতৃত্বে তুরস্কে এবং পারস্যের সঙ্গে সোভিয়েত রাশিয়ার চুক্তি হয়েছে। বিশ্বের তাবড় মুসলিম দুনিয়া গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়েছে এবং ভারতীয় মুসলমানদের উপরেও তার উৎসাহব্যঞ্জক প্রভাব পড়েছে। ভারতের ভাইসরয় লর্ড রেডিং এমত অবস্থায় কংগ্রেসের সাথে আপোষের বন্দোবস্ত করছেন। কারাগারে বন্দী থাকা অবস্থায় মদনমোহন মালব্য দেশবন্ধুর কাছে লর্ড রেডিং এর দূত হয়ে দেখা করতে এলেন। সরকারের বক্তব্য ছিল যদি কংগ্রেস এক্ষুনি আন্দোলন প্রত্যাহার করে নেয় যাতে যুবরাজের সম্বর্ধনার কোনো ব্যাঘাত না ঘটে, তাহলে সরকার কংগ্রেস স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা ছিল তা প্রত্যাহার করে নেবেন এবং অসহযোগীদের মুক্তি দেবেন। তারপরেই সরকার কংগ্রেসের সাথে ভারতের ভবিষ্যৎ শাসনতন্ত্র সম্পর্কে আলোচনার জন্য গোল টেবিল কনফারেন্স করবে। সুভাষচন্দ্র সহ প্রমুখ তরুণেরা এতে তীব্র আপত্তি জানালেন, কিন্তু দেশবন্ধু তার বিচক্ষণ রাজনৈতিক জ্ঞান দিয়ে, প্রজ্ঞা দিয়ে এই আপোষ প্রস্তাবে রাজি হলেন। দেশবন্ধুর বক্তব্য ছিল ভাইসরয়ের প্রস্তাব এই জন্যই মেনে নিতে হবে যে মহাত্মা 1 বছরের মধ্যে স্বরাজের প্রতিশ্রুতি দিয়ে একটা গন্ডগোল পাকিয়ে ফেলেছেন। সেই বছর শেষ হতে আর মাত্র 15 দিন বাকি। সুতরাং মুখ রক্ষা করতে গেলে দেশের জনগণকে তো কিছু একটা দিতেই হবে। এই মহা সুযোগকে কাজে লাগানো একান্তই প্রয়োজন। এর পরেও যদি গোল টেবিল বৈঠক বা কনফারেন্স ব্যর্থ হয় তাহলে নতুন করে আন্দোলনের পথ তো খোলাই আছে। যুক্তির ক্ষেত্রে চিত্তরঞ্জন চিরকালই নির্ভুল এবং অকাট্য বলে প্রমাণিত হয়ে এসেছেন। আপনি সুভাষচন্দ্র সহ বিভিন্ন রক্ত গরম করার ছোকরাও সে কথা স্বীকার করেছেন অবলীলায়। বিশেষত গান্ধীর প্রতিশ্রুতি যখন কংগ্রেসকে এক লজ্জাজনক অবস্থার দিকে ঠেলে দিয়েছে। কিন্তু আবারও সমস্যার সৃষ্টি করলেন মহাত্মা গান্ধী নিজেই। তিনি বলে বসলেন আলী ভাইদের মুক্তি চাই এবং সঙ্গে কবে রাউন্ড টেবিল বৈঠক হবে তার নির্দিষ্ট সময় ও তারিখ চাই। সরকারের বক্তব্য ছিল যে আলী ভাইরাও এই অসহযোগের সূত্রে কিন্তু গ্রেপ্তার হননি, কাজেই তাদের বিবেচনায় এখানে করাটা সম্ভব নয়।
এই প্রস্তাব বাতিল করার জন্য দেশবন্ধু বারবার মহাত্মা গান্ধীকে টেলিগ্রাম করলেন, কিন্তু মহাত্মাজি শেষ পর্যন্ত অনমনীয় রইলেন। দেশবন্ধু ক্রোধে এবং হতাশায় জীবনের একটা বিরাট সুযোগ নষ্ট হতে চলেছে বলে জেলের মধ্যে পাইচারি করতে থাকলেন। শুধু একজনের উপর সমস্ত দেশের সিদ্ধান্তের ভার দেওয়ার যে কি সমস্যা হতে পারে সে হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে এখন। মহাত্মা যে নিজেও অনুভব করেছিলেন সেটা বোঝাই যায় তার পরবর্তী সিদ্ধান্ত থেকে। বিভ্রান্ত জনতার উন্মাদনা ফিরিয়ে আনতে 1922 সালের শেষের দিকে বারদৌলিতে তিনি কর বন্ধ আন্দোলনের সংকল্প করেন। বারদৌলি ছিল একেবারে গান্ধী রাজ্য। আশা নিয়ে তাকিয়ে রইল সারা দেশ, আবার আবেগে ফেনা উঠল। এমন সময় বিনা মেঘে বজ্রপাতের মতো চৌরি চৌরার ঘটনা ঘটে গেল। 4 ফেব্রুয়ারি অধুনা উত্তরপ্রদেশ অর্থাৎ তৎকালীন যুক্তপ্রদেশের চৌরি চৌরা নামক জায়গায় গ্রামবাসীরা পুলিশের অত্যাচারের বিরুদ্ধে উত্তপ্ত হয়ে একটি পুলিশের ফাঁড়িতে আগুন লাগিয়ে দেয় এবং 21 জন পুলিশ অফিসার অগ্নিদগ্ধ হয়ে মারা যান। সংবাদ পৌঁছায় গান্ধীর কাছে। তিনি ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন। তৎক্ষণাৎ কংগ্রেস ওয়ার্কিং কমিটির মিটিং ডেকে অনির্দিষ্টকালের জন্য সারা ভারতে অসহযোগ আন্দোলন প্রত্যাহারের ডাক দেন এবং কংগ্রেস সেবক বৃন্দের শান্তিপূর্ণ গঠনমূলক কাজে অংশগ্রহণের নির্দেশ দেন। গান্ধীজির এই ডিক্টেটর স্বরূপ নির্দেশ সে সময় পালন করা হলেও কংগ্রেস শিবিরে কিন্তু রীতিমতো বিদ্রোহ দেখা দিয়েছিল। কেউ বুঝতে পারল না যে চৌরি চৌরার এই বিচ্ছিন্ন ঘটনার জন্য মহাত্মা এই দেশব্যাপী আন্দোলনের গলা কেন চেপে ধরলেন। চরম হতাশায় মতিলাল নেহরু প্রায় 70 পৃষ্ঠার এক প্রতিবাদপত্র গান্ধীকে পাঠালেন। তিনি দেখলেন মহাত্মার এই ক্রমাগত আড়াড়িপনা, রাগে দুঃখে তিনি একেবারে আত্মহারা হয়ে গেলেন। ডিসেম্বরের যে উৎকট ভুলকে তিনি যখন সবে ভুলতে শুরু করেছেন তখনই এলো বারদৌলির এই পশ্চাৎ অপসারণের মর্মান্তিক আঘাত। শঙ্করী প্রসাদ তার সমকালীন ভারতবর্ষ গ্রন্থে উল্লেখ করেছেন যে চৌরি চৌরা একদিকে মহাত্মার ভুলের হিমালয়, অপরদিকে মাহাত্মের মানমন্দির। মহাত্মা পরম অনুরাগীরা এই দ্বিতীয় কথাটিকে শ্রদ্ধা করে বর্ণনা করে গেছেন। ঠিক এই মনস্তাত্ত্বিক উদ্ভ্রান্তির ক্ষণে লর্ড রিডিং চরম বাধা হলেন। গান্ধীকে গ্রেপ্তার করতে আগে রিডিং ভয় পাচ্ছিলেন পাছে দেশে রক্তের বন্যা বয়ে যায়, কিন্তু মহাত্মা যখন স্বয়ং এই আন্দোলনের শ্বাসরোধ করেছেন তখন তাকে গ্রেপ্তার করতে তার কোনো বাধা নেই। চৌরি চৌরার ঘটনায় গান্ধী নাকি ভগবানের স্পষ্ট নির্দেশে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি বলেছিলেন, 1 বাটি দুধে 1 ফোঁটা আর্সেনিক দিলে যেমন তা পানের অযোগ্য হয়ে ওঠে, তেমনি বারদৌলির শান্তিময় কর বন্ধ আন্দোলন তাতে চৌরি চৌরার মতো 1 বিন্দু মৃত্যুদণ্ড হলাহলও যদি মেশে তবে তা গ্রহণের অযোগ্য হয়ে উঠতে বাধ্য। 1922 সালের 14 মার্চ তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। এই ঘটনায় যদিও গান্ধীর মহত্তা স্বরূপটি উন্মোচিত হয়েছিল, তবু এ প্রশ্ন নিশ্চয়ই মনে নাড়া দেবে যে চিত্তরঞ্জন, মতিলাল, লালা লাজপত রায় তাদের বৃত্তি ত্যাগ করে অসাধারণ কারা যন্ত্রণা বরণ করে শুধুমাত্র এজন্যই দেশের কাজে নিজেদের নিয়োজিত করেছিলেন। আসুন দেখা যাক চৌরি চৌরা বিষয়ে রবীন্দ্রনাথের মনোভাব ঠিক কেমন ছিল। রাজনীতিতে অহিংসার পাইকারি ব্যবহার সম্পর্কে তার আপত্তি ছিল প্রথম থেকেই, কারণ তিনি ব্যাপারটার বাস্তবতা অনুধাবন করেছিলেন। চৌরি চৌরার ঘটনা দেখিয়ে দিল যে তিনি সঠিক অনুধাবন করেছেন। এই ঘটনার ঠিক আগের দিন গুজরাটের এক সাহিত্যিক লালা দলপত রামকে লেখা রবীন্দ্রনাথের একটি চিঠি প্রকাশিত হয়েছিল। রবীন্দ্রনাথ অহিংসার নৈতিক শক্তির কথা স্বীকার করেছেন ঠিকই, কিন্তু রাজনৈতিক কারণে অহিংসার ব্যবহারের যৌক্তিকতার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তার মতে মহাপুরুষেরা আধ্যাত্ম উন্নয়নের জন্য অহিংসার ব্যবহার করেছেন ব্যক্তি জীবনে প্রয়োগ করে। সেই অহিংসাকে প্রোগ্রাম করে রাজনীতির সাথে কতটা মেশানো যুক্তিযুক্ত সে বিষয়ে স্বয়ং রবীন্দ্রনাথের মনে দ্বিধা ছিল। সুতরাং দেখা যাচ্ছে চৌরি চৌরা একটি চমকপ্রদ ঘটনা, যা গান্ধীজির মাহাত্ম্য, রবীন্দ্রনাথের দূরদর্শিতা
চিত্তরঞ্জন ও সুভাষচন্দ্রের অসহনীয় ক্ষোভের কারণ। আজ এটুকুই। ভালো থাকবেন। চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।